আসসালামু আলাইকুম। অনেক দিনের ইচ্ছা ছিল যে দেশে ঘোরা শেষ করে কোথাও একটু বিদেশে ঘুরতে যাব। তো সেই ইচ্ছা অনুযায়ী হচ্ছে এই যে আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। আর যারা ১ম মানে বিদেশ ভ্রমণ শুরু করে তাদের ১ম গন্তব্য আমি মনে করি হয়তো ইন্ডিয়া থেকেই শুরু হয়। তো এই যে আমরা মানে আমাদের সাইডে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা হচ্ছে ইন্ডিয়া সাইডে চলে যাচ্ছি। তো এই যে আজকে কিন্তু আমরা হচ্ছে হোটেল টাইমসে উঠছিলাম। তো এই তো এখানে আছে ২ রকমের ক্যাটাগরি রুম আছে, ডাবল বেড, সিঙ্গেল বেড। তো ডাবল বেডের ভাড়া হচ্ছে মানে ২৬-২৮০০ থেকে শুরু। আর সিঙ্গেল বেড হচ্ছে ৳১৮০০। এটা কিন্তু হচ্ছে সিজন ভেদে কম বেশি হয়ে থাকে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে রবিবার ছিল, মার্কেট বন্ধ ছিল। এর জন্য আমরা শপিংয়ে যেতে পারিনি। তো যার জন্য হচ্ছে আমরা এই কিছু মানে স্পট ঘুরতে আসি কলকাতার মধ্যেই। তো তার মধ্যে ১ম যেটা সবাই আসে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে এখানে কিন্তু অনেক শপ আছে কিছু। এখান থেকে আপনারা চাইলে কিছু শপিং করতে পারেন আপনাদের মন মতো। ছোটোখাটো খুব বেশি যে জিনিস তা না, কিন্তু মোটামুটি আছে ভালোই। আর এই যে এখন হচ্ছে আমরা টিকিট কেটে আমরা এখন ঢুকবো। তো এখানে একটা প্রবলেম কী হলো যে যেহেতু এটা বিদেশ মানে ইন্ডিয়া বিদেশই, কিন্তু আমাদের কিন্তু যে একদমই বিদেশ মনে হয়নি। মনে হয়েছে যে আমাদের মতনই একটা দেশ। তো আমরা আমাদের দেশের মধ্যেই আছি। হয়তো একটু মানে কথা যখন বলা হয় তখন একটু ডিফারেন্স লাগে। তো এটা কিন্তু টিকিট যারা আমাদেরকে দিয়েছে তারাও একটু ভুল করছে। তারা কিন্তু আমাদেরকে লোকাল মানে ইন্ডিয়ান ভেবে আমাদেরকে ৳৩০ টিকিট দিয়ে দেয়। তো এটা কিন্তু আমরা তো বুঝিনি। কিন্তু আমরা যখন মূল প্যালেসের ওখানে যাই তখন আমাদেরকে আবার মানে বলে যে না এটাই হবে না। তখন আমরা আবার ৳১০০ দিয়ে আবার টিকিট কেটে নিয়ে আসি। তো এতে কী হবে, টাকা তো যাবে ঠিক আছে, কিন্তু এটা অনেক হ্যাসেল হবে। আবার এসে নিয়ে যেতে হবে। তো দেখেন এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কত সুন্দর লাগতেছে না? তো এটা কিন্তু মানে এটাকে হচ্ছে কলকাতার তাজমহল বলা হয়। কেননা তাজমহলের সাথে এটা অনেক মিল আছে। তাজমহলে যেরকম মাঝখান থেকে বাগান গিয়েছে, ওখানে যেরকম পানি মানে খাল আছে, তারপর গম্বুজ আকৃতি আছে মহলে। এই দেখেন এখানে কিন্তু একদম মহলটা একদম গম্বুজ আকৃতির, চারি সাইডে মাঝখানে। তো বলে রাখা ভালো যে ভিক্টোরিয়া যখন মারা যান ১৮ শতকের শেষে যখন রানী ভিক্টোরিয়া মারা যান তখন কলকাতা ছিল হচ্ছে মানে রাজধানী, পুরো ভারতীয় উপমহাদেশের রাজধানী ছিল হচ্ছে কলকাতা। তো তার জন্য হচ্ছে কলকাতার মানুষজন বেশ ভারাক্রান্ত, মানে খুবই মানে হতাশায় মানে হতাশা ঠিক বলবো না, খুবই দুঃখিত হয় যে রানী ভিক্টোরিয়া মারা যান। তার শাসকের ওয়াইফ মারা যায়। তখনকার সময় তো ব্রিটিশ শাসন মানে শাসনাকাল ছিল। তো সেই থেকে তখন হচ্ছে লর্ড কার্জন মানে রানী ভিক্টোরিয়ার হাসব্যান্ড, উনি হচ্ছে সেই ভিক্টোরিয়ার স্মৃতিতে হচ্ছে কলকাতায় একটা স্মৃতিসৌধ তৈরি করতে চান। আর বলে রাখা ভালো যে লর্ড কার্জন কিন্তু তাজমহল পছন্দ করতেন। তো তিনি এটাকে তাজমহলের মতনই খানিকটা বানাতে চেয়েছিলেন তার ভালোবাসার প্রতীক হিসেবে। তো ঠিক তেমনটাই হয়। তাজমহল বানাতে যেই পাথর বা যেই মানে এই মানে সাদা পাথর, শ্বেত পাথর তৈরি করা মানে মানে যেটা ইউজ করা হয়, যেই পাথরটা ওইটাই কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর জন্য ব্যবহার করা হয় সেই সাদা পাথর বা শ্বেত পাথর। আর এখানে কিন্তু কিছু নকশা-টকশাতেও মিল পাওয়া যায়। যেমন হচ্ছে একদম পুরা সাদা। তারপর মাঝখান থেকে যে বাগানের যেই স্টাইলটা এটা কিন্তু তাজমহলেই দেখা যায়। তো তাজমহল দেখার সৌভাগ্য ঠিক বলব না, কারণ যেহেতু আমরা মুসলমান, আমাদের ১ম সৌভাগ্য আমরা মানে ১ম সৌভাগ্যবান আমরা তখনই হব যখন আমরা আমাদের আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ দেখতে পারবো। কিন্তু এটা তো আলাদা সাইড, কিন্তু তাজমহল প্রত্যেকটা মানুষের একটা আলাদা একটা সফট কর্নার। সবাই তাজমহলকে দেখতে চায়। তো এখনও পর্যন্ত তাজমহল তো দেখতে মানে দেখার হয়নি, মানে সুযোগ হয়তো এখনও হয়নি। যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ হবে। তো যাই হোক, কিন্তু যারা হয়তো তাজমহল দেখছে তারা হয়তো বলতে পারবে যে এর সাথে কী মিল আছে। তো যেহেতু উনি পছন্দ করতো লর্ড কার্জন, কিন্তু দ্বিতীয় তাজমহল বানানো তার সম্ভব না। তো সেভাবেই খানিকটা তৈরি করা হয়। তো এই তো আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি। তো এই তাজমহল তো গেল। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ল যে এই ব্রিটিশ শাসনাকাল আমাদের জন্য একটা কালো অধ্যায় ছিল। কারণ ব্রিটিশ মানে শাসন অবস্থা আমাদের
জন্য খুব একটা সুখকর ছিলও না, আর এখনও সুখকর না। কারণ 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তাকে হত্যা করে হচ্ছে ব্রিটিশরা শাসন ক্ষমতায় আসে। আর এটা তো সবাই জানে যে সিরাজউদ্দৌলার পতন কীভাবে ঘটে। তারই আপনজনের কাছে, কিছু হিন্দু মানে রাজনীতিবিদদের কাছে সে পরাজিত হয়, তার আপন মানুষদের কাছেই। আর এই ইয়াটা চলে যায় ব্রিটিশদের কাছে। তো এই তো এভাবেই হচ্ছে ব্রিটিশরা আমাদের মানে ভারতীয় উপমহাদেশে এসে তারা হচ্ছে হানা দেয়। কিন্তু আমাদের বাঙালি জাতি, বাঙালি ঠিক বলবো না, মানে আমাদের ভারতীয় উপমহাদেশের লোকজন তখন এতই বোকা ছিল যে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলেও ব্রিটিশদেরকে এইখানে আসতে সুযোগ দেয়। তো এর ফলস্বরূপ কী হলো? এর ফলস্বরূপ হচ্ছে এই যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল। তো তখন হচ্ছে কিছু অসাধু লোক ছিল যাদের হচ্ছে একক ক্ষমতা পাওয়ার অধিকার, মানে লোভ অনেক বেশি ছিল। যেমনটা হলো যে যখন হিন্দুস্তান আলাদা হয়ে গেল, হিন্দুস্তান আলাদা শাসক আসলো, পাকিস্তান আলাদা শাসক আসলো। যে যার ক্ষমতা নেওয়ার লোভে তারা কিন্তু ব্রিটিশদের পরামর্শে রাজি হয়ে গেল। কিন্তু তারা যদি বলতে পারতো যে না, আমরা একই সাথেই থাকবো, আমরা একই জায়গারই মানুষ, তাহলে কিন্তু আজকে মানে অবস্থাটা ভিন্ন হতো। যেমন দেখা যায় যে আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া এরা এত বড়, কিন্তু আপনি আজকে বলেন তো ওদেরকে যে তোমরা হিন্দু বা মুসলমান আলাদা হয়ে যাও, খ্রিস্টান আলাদা করে দাও, তো এটা কি তারা কখনো করবে? আমার তো মনে হয় না কখনো করবে। কারণ হিন্দু আর মুসলমানের মতন বোকা জাতি এই পৃথিবীতে খুব কম আছে। তো এরা হচ্ছে খালি ধর্মের দোহাই দিয়ে সারাটা জীবন চলে যাচ্ছে, আর এদেরকে বোকা বানাচ্ছে, মানে বোকা বানাচ্ছে পুরা গোটা বিশ্ব, মানে বিশ্ব হচ্ছে এদেরকে বোকা বানাচ্ছে। আর হিন্দুরা হচ্ছে একটু বেশি ধর্মভীরু, মানে ধর্মভীরু হতে চায়, কিন্তু আসলেই কিন্তু ধর্মভীরু না। কারণ যখন দেশ ভাগ হয় তখন অর্থ কোষাগারে যেই টাকা ছিল সেটা হচ্ছে মহাত্মা গান্ধী, যার স্ট্যাচু হচ্ছে পুরো কলকাতায়, এখন পুরো কলকাতা কেন, হয়তো ইন্ডিয়ার অনেক জায়গা আছে। কিন্তু এই মহাত্মা গান্ধীকেই কিন্তু ইন্ডিয়ার মানুষ কিন্তু তাকে হত্যা করে। কেন হত্যা করে? কারণ সে যখন বলেছিল দেশভাগের পর যে ইন্ডিয়া আর পাকিস্তান অর্ধেক অর্ধেক সমান টাকা নিবে, কিন্তু ইন্ডিয়ার কিছু মানুষ এতে অস্বীকৃতি জানায়। তারা পাকিস্তানকে কিছু টাকা দিয়ে 8 টাকা দিতে মানে রাজি ছিল না। কিন্তু মহাত্মা গান্ধী এটা কিন্তু খুবই প্রতিবাদ করে যে না, যার প্রাপ্য সে পাবে। কিন্তু সেই হিন্দু লোকগুলা তার চরম বিরোধিতা করে। এক পর্যায়ে মহাত্মা গান্ধীকে কিন্তু মানে এর জন্য, এই বিরোধিতার জন্য কিন্তু প্রাণ দিতে হয়। তো এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আসলে যেটা আমি বললাম যে হিন্দু আর মুসলমানের মতন বোকা জাতি আর কিছুই নাই, আর হিন্দুদের মতন বোকা জাতি তো মানে আর কিছুই নাই। এটা মানে প্রথম থেকেই শুরু হয়ে আসতেছে, এখনও চলতেছে, আর হয়তো সারা জীবনই এরকম চলবে। তো যাই হোক, তো হিন্দুদের মানে ইন্ডিয়ানদের তো কোনো মানে সমস্যাতে নাই, কারণ তারা হচ্ছে অনেক বড় একটা দেশের অধিকারী হয়েছে। কিন্তু আমাদের যে ক্ষতি হয়েছে তা না। কিন্তু একটা জিনিস দেখেন তো যে আমাদের মানে পশ্চিম আর পূর্ব পাকিস্তান যে করলো, তো পশ্চিম পাকিস্তান হচ্ছে কত দূরে, আর মাঝখানে এত বিশাল একটা ইন্ডিয়া, আর আমাদের পূর্ব পাকিস্তান কোথায়? আসলেও কি এই ভাগটা কি খুব একটা সঠিক হয়েছিল? মানে ব্রিটিশরা যে কি করলো এটা আসলে আমি নিজেও বুঝি না। তো ব্রিটিশ এই নামটা যে কে রাখছে, তাদের নামটা যেমন, তাদের কার্যকলাপও আমার মনে হলো ঠিক সেরকমই। তো আসলে কি বলবো জানি না, আমাদেরকে একদম মানে কি ইন্ডিয়ার কোলের মধ্যে ঢুকায় দিয়ে তারপর তারা চলে গেছে। না আমরা হচ্ছে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি, না এখান থেকে বেরোতে পারবো, কোনো সুযোগ আমাদের এখান থেকে নাই। তো এই তো আবার হচ্ছে এদিকে হচ্ছে ইন্ডিয়ান মানুষের অনেক বড় বড় কথা, কিন্তু তারা ভুলে যায় যে 70 বছর আগেও কিন্তু আমরা একই সাথেই ছিলাম। কিন্তু তারা হচ্ছে আজকে সেই ব্রিটিশকে আপন করে নিয়েছে, আর আমরা যারা একসাথে ছিলাম তাদেরকে গালাগালি দিয়ে শেষ করে দিচ্ছে।